প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। কেমন আছেন? ওই যে আমরা একটা অভ্যাস হয় আমাদের কেমন আছেন বলা, এটা একটা সংস্কৃতি, কিন্তু কেমন আছি সেই মানুষটিও মৃদু হেসে বলে ভালো আছি, থাকুক আর না থাকুক আর না থাকুক। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, এখন সংসদ নির্বাচনের তফসিলের অপেক্ষা, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশে ফিরতে এখনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান। দৈনিক যুগান্তর, থমকে আছে অনেক কিছু, খালেদা জিয়ার অসুস্থতা, শারীরিক অবস্থা অপরিবর্তিত। দৈনিক সমকালের শিরোনাম, নির্বাচনী জোটে যাওয়া নিয়ে এনসিপিতে টানাপোড়েন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, ভূমিকম্পের মাত্রা ও ঝুঁকি নিরূপণে ঘাটতি আছে, ভূতাত্ত্বিক সমিতির মত। কালের কণ্ঠের শিরোনাম, সীমান্ত পথে ঢোকে ছড়ায় ট্রেনে, দেশজুড়ে মাদকের ভয়ঙ্কর আগ্রাসন। দৈনিক ইত্তেফাক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক, এভার কেয়ারে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা। হঠাৎ বার্ষিক পরীক্ষা বন্ধ, বিপাকে শিশু শিক্ষার্থীরা। বাংলাদেশ প্রতিদিন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, ভোটের হাওয়ায় দেশ, বিচারের মুখোমুখি হচ্ছেন জয়। মানবজমিনের শিরোনাম, খালেদা জিয়াকে দেখতে গেলেন প্রধান উপদেষ্টা, বাজারে তেলেশমাতি ঠেকাবে কে, অনর প্রাথমিক শিক্ষকরা। খবরের কাগজ, মনোযোগ খালেদা জিয়ার সুস্থতায়, স্থগিত বিএনপির নির্বাচনী প্রচার। আমার দেশের শিরোনাম, ভারতীয় গোয়েন্দা নিয়ে হত্যার পরিকল্পনা তাপসের অফিসে। বাংলাবাজার পত্রিকা, খালেদা জিয়াকে দেখতে গেলেন প্রধান উপদেষ্টা, নির্বাচনে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে, প্রধান উপদেষ্টা বলেছেন। কালবেলার শিরোনাম, 4000-এ ভাষান্তর ছাড়ার টিকিট পাচ্ছে রোহিঙ্গারা। রূপালী বাংলাদেশ, ভানুমতির খেল মধুমতিতে, খালেদা জিয়ার চিকিৎসায় ব্রিটিশ চিকিৎসক বিলি। দৈনিক করতোয়া, কর্মবিরতি প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের। দৈনিক সংগ্রাম, পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে চ্যালেঞ্জে ইসি। দৈনিক সময়ের আলো, ব্যাংক ঋণ রিশিডিউলে মরিয়া রাজনীতিকরা, খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। ইনকেলাবের শিরোনাম, উদ্বেগ কাটেনি এখনও, খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা। ইনকেলাবের শিরোনামটা দিয়ে শুরু করি, উদ্বেগ কাটেনি এখনও। মাননীয় প্রধান উপদেষ্টা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন এবং গোটা জাতি মোটামুটি একটা উদ্বিগ্নতার মধ্যে রয়েছে, পরিস্থিতি কি দাঁড়ায়। যেমন যুগান্তরের শিরোনামটাই যদি আপনাকে পড়ে শোনাই আরেকবার, থমকে আছে অনেক কিছু। ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন, অসুস্থতায় সব দলের নির্বাচনী প্রচারণায় ভাটা পড়েছে। আনোয়ারুল্লাহ চৌধুরী বলেছেন, রাজনীতি গতিপথ অনেকটাই থমকে গেছে। দিলারা চৌধুরী বলেছেন, রাষ্ট্র, সরকার ও দেশবাসী সবাই চিন্তিত। বদিউল আলম মজুমদার বলেছেন, তিনি না থাকলে কি হবে, সেই আলোচনা সামনে এগুচ্ছে। কি বলবেন? আসলে পরিস্থিতিটা সত্যি জটিল। একদিকে তো বেগম জিয়ার শারীরিক যে অবস্থা সেটা তো সংকটাপন্ন এবং আমরা জানি না যে কি দাঁড়াবে, কিন্তু এটাকে ঘিরে সব কিছুই, যেটা যুগান্তর বলেছে, থমকে যাওয়া, এই কথাটা আমি মনে করি সত্যি, এবং এটার রিফ্লেকশন আপনি দেখবেন বিভিন্ন জায়গায়। তবে একটা ব্যাপার হচ্ছে যে আমরা শুধু একজনের দিকে তাকিয়ে থেকে তো পুরো দেশ অপেক্ষা করতে পারবে না। আমরা সবাই তার আশু রোগমুক্তি কামনা করি, আমরা চাই তিনি আবার সুস্থ হয়ে ফিরে আসুন। বাকিটা তো উপরওয়ালার ইচ্ছা, ওখানে তো আমাদের কারো হাত নাই। এবং এটা আমাদের স্যাটিসফ্যাকশন যে তার জন্য সম্ভাব্য যত ধরনের চেষ্টা করা যায় সবই করা হচ্ছে। এবং এটা আমি বলবো যে তার প্রতি যে অন্যায় করা হয়েছিল তার প্রতিদান হিসাবে আপনি বলতে পারেন যে এটা, যে উনি সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টার ভেতরে আছেন, বাকিটা তো
মানে হায়াত মত তো আল্লাহর হাতে, এখানে তো আমরা কেউ কিছু বলতে পারবো না। তবে এটা কারণে সত্যি সত্যি জি বহু কিছুই থমকে গেছে, বহু কিছুই আটকে আছে। যেমন ধরেন যে বিএনপি নির্বাচনী প্রচারের কথা বলা হচ্ছে, তাদের নির্বাচনী প্রচারও থমকে গেছে। থমকে গেছে কারণ তারা এখন ওই নির্বাচনী প্রচারের ভিতরে যেই আনন্দ হুল্লোড় এটা থাকে। হয়ও তো না, যে ধরেন আমার দলের প্রধান মাননীয় নেত্রী, যিনি আমার যার দিকে আমরা তাকিয়ে আছি, তিনি অসুস্থ, আমি কি করে নির্বাচনী প্রচার চালাবো? হ্যাঁ, কিন্তু একটা পর্যায়ে যে কি হবে জানি না, তবে এই মুহূর্তে বিএনপি এটা থমকে গেছে। আর অন্যান্যভাবে যে জিনিসটা আছে সেটা হলো যে কম বেশি এটা প্রমাণিত হয়ে গেছে যে কম বেশি সবাই এদেশের খালেদা জিয়ার প্রতি অত্যন্ত আপনি এই কথাটা যথার্থ বললেন। এই প্রথম বোধ করে দেখা গেল যে দল মত নির্বিশেষে একজন নেতা বা নেত্রীর প্রতি যে এত নিবেদিত এবং এতটা শ্রদ্ধা জানানো, এইটাই যদি না আমাদের সংস্কৃতির একটা বড় অংশ হয়ে দাঁড়াতো, তাহলে কিন্তু অনেক দূরে এগিয়ে যেতাম আমরা। এই যে সম্মান শ্রদ্ধা দেখানোর জায়গাটা, এই রাজনৈতিক শিষ্টাচারটাই কিন্তু কাম্য। জি, এবং এটা যদি সত্যি সত্যি ফিরে আসে এবং এভাবে যদি ভবিষ্যতেও আমরা দেখতে পারি একই রকম ঘটনার পুনরাবৃত্তি এবং প্রতিফলন, তাহলে নিশ্চয়ই আমরা মনে করতে পারবো যে না, আমাদের রাজনীতি একটা সুষ্ঠু সংস্কৃতির ভিতর দিয়ে যাচ্ছে। জি। এখনো নির্বাচনের তফসিলের অপেক্ষা, এটা প্রথম আলোর শিরোনাম। নির্বাচনী জোটে যাওয়া নিয়ে এনসিপিতে টানাপোড়েন, আরেকটি পত্রিকার শিরোনাম। মাননীয় প্রধান উপদেষ্টা গতকালও দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, নির্বাচন হবে শান্তিপূর্ণ উৎসব মুখর। এখন সমস্যা যেটা তা হচ্ছে কি, যে যারা চেয়ারে বসে তারা কিছু বলতে হয় নাকি? হ্যাঁ, এটা বলতে হয়, তাই বলেন। কারণ নির্বাচন উৎসব মুখর হবার মতন আমি তো কিছুই দেখি না। যেমন আপনি এই যে কিছু দেখেন না, গতকাল এনসিপির নেতৃবৃন্দ তারা নিজেরাও আশঙ্কা প্রকাশ করেছেন যে বর্তমানে যে পরিস্থিতি, তাতে এই ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা তারা সন্দেহ প্রকাশ করেছেন। হ্যাঁ, তবে আমার মনে হয় যে সন্দেহ প্রকাশ করুক আর যাই করুক, আমাদের দেশের বর্তমান পরিস্থিতিটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে কালকে, হ্যাঁ আপনি বলতে পারেন যে এই জায়গায় ঘাটতি আছে, ওই জায়গায় ঘাটতি আছে, ওই জায়গায় প্রিপারেশন ঠিক নাই, ওই জায়গায় আরও সময় দরকার। কিন্তু এই সময় দিয়ে প্রিপারেশন দিয়ে কিছু লাভ হবে না, বরঞ্চ আরও ক্ষতি হবে। আচ্ছা আচ্ছা, মানে আমার কথা হলো, যত দ্রুত সম্ভব একটা নির্বাচন হোক, যারাই আসুক ক্ষমতায়, একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক। ভেতরে ভেতরে যে বাংলাদেশে একটা নির্বাচন মানে কি নির্বাচন নাকি একটা সুষ্ঠু নির্বাচন? সুষ্ঠু নির্বাচন। ওই লোক দেখানো রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, আমি ডামি, এটা আমি মিন করিনি। আমি মিন করছি একটা নির্বাচন হোক, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে, লেট দেম টেক দেয়ার ওন কোর্স। তাহলে পরে হবে কি, যে আপনি দেখবেন যে আস্তে আস্তে জিনিসগুলো পরিবর্তন হবে। এখন একটা চরম শৃঙ্খলার ভিতর দিয়ে, বিশৃঙ্খলার ভিতর দিয়ে এই দেশটা চলছে। কোথাও কোনো আপনার চেইন অফ কমান্ড নাই। এবং এই যে যত দেরি হবে, আসলে তো সরকার নানানভাবে চেষ্টা করলো, তারা বুঝে গেছে যে সংস্কার করা এত সহজ না, বা তাদের কথাতেই সংস্কার হবে না। তাদের প্রস্তাবগুলো থাকা উচিত ছিল, সেখানেই তাদের সীমাবদ্ধ থাকা উচিত ছিল। তারপরে দেখেন যে আমি আপনাকে বলি, এই যে কল কারখানা, হ্যাঁ, 350 মানে ফ্যাক্টরি বন্ধ, কয়েক লক্ষ শ্রমিক বেকার, সেই সাথে তাদের পরিবার বেকার। না, শুধু শ্রমিক বেকার না, বেকারত্ব বেড়েছে। হ্যাঁ, বেকারত্ব বেড়েছে। এবং আপনি আরেকটা জিনিস যেটা বললেন, নিশ্চয়ই খেয়াল করেছেন রনক হাসান, যে ডিসেম্বর মাসটা আমাদের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। জি। এবং এই মাসে বার্ষিক পরীক্ষাগুলো হয়, বাচ্চারা পরীক্ষা দেয়, বাবা মারা বলেন আমরা তোমাদেরকে নিয়ে বেড়াতে যাব, ছুটি কাটাতে যাব, নানার বাড়ি যাব, দাদার বাড়ি যাব। তো আমাদের কি দুর্ভাগ্য যে এই কোমলমতি শিক্ষার্থীদেরকেও আমরা পরীক্ষার ক্ষেত্রে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের মধ্যে ফেললাম। এই যে শিক্ষকদের আন্দোলন, এখন এই বার্ষিক পরীক্ষার মধ্যেই আজকে প্রাথমিক বিদ্যালয়ে কোথাও খোলা কোথাও বন্ধ। ভাই, আমরা কি ছোট ছোট বাচ্চাদেরকে গিনিপিগ বানায় আমাদের আন্দোলনের দাবি আদায় করছি? এটাই হচ্ছে কথা,
এবং যদি দেখা যায় বাস্তবে, যদি আপনি তথ্য উপাত্ত সংগ্রহ করেন, দেখবেন যে ভুয়া শিক্ষক, জাল সার্টিফিকেট দিয়ে শিক্ষক এত মাত্রায় বেড়ে গেছে, যার জন্য কিন্তু শিক্ষার মান, শিক্ষার প্রতি যে শিক্ষা যে একটা মিশনারি জিনিস। আমি এই বিতর্কে এই সময় যেতে চাই না যে শিক্ষার মান কোথায় দাঁড়িয়েছে, কিন্তু মাননীয় সম্মানিত শ্রদ্ধাভাজন শিক্ষকদের উদ্দেশ্য শুধু এটা বলতে চাই যে আপনারা দাবি আদায়ের জন্য এই বার্ষিক পরীক্ষাটাকে জিম্মি করলেন কেন? তারা করেছেন যে তারা দেখছেন যে অন্যভাবে, মানে এটা না করলে হবে না। আচ্ছা, এটাতে কি হবে তাও জানি না, কারণ এই সরকার শুরুতেই এসে যে ভুলটা করেছিল যে সবাইকে আসতে দাও, কথা বলতে দাও, 17 বছর কথা বলতে পারে নাই, এবং সেটার যে কি ফল, সেই ফল তারা হারে হারে না, যদি আরো কিছু থাকে তাহলে সেভাবে তারা টের পেয়েছে। আর তার মানে ব্যাপারটা কি এরকম দাঁড়িয়েছে যে ও একটু বললো, পেয়ে গেল, আমিও একটু বলি তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এই যে প্রেস ক্লাবের সামনে আপনি দেখবেন 4টা 5টা একসাথে হচ্ছে, একসাথে মাইক বাজতে, একসাথে বক্তৃতা হচ্ছে, এবং প্রতিদিন হচ্ছে রাতে আবার 3-4টা গ্রুপ থেকেও যাচ্ছে ওখানে, কালকে তারা ঠিক করে নেবে আর কি। হ্যাঁ, এবং আপনি যেটা বললেন না, আমি প্রেস ক্লাবের, যেহেতু আপনি প্রেস ক্লাবের কর্মকর্তা একজন, আমি খেয়াল করে দেখেছি যে প্রেস ক্লাবে কিছু মানুষ আছে যাদের কাজই হলো এই ধরনের সভা সমাবেশগুলোতে উপস্থিত থাকা, এবং এটাও শোনা যায়, আমি ক্ষমা চেয়ে এটাও শোনা যায় যে তারা পয়সা করিও পায়। আপনার কতজন লোক লাগবে বলেন, আপনি কয়জন লাগবে বলেন? না, এটা কিন্তু একটা দিক আছে, হ্যাঁ সেটা আছে, ডেফিনেটলি আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু এর বাইরেও বিভিন্ন গ্রুপ, নার্স, শিক্ষক, প্রাথমিক শিক্ষক, আনসার, পুলিশ, এই যে বিভিন্ন গ্রুপ যে আসে, এই গ্রুপদেরটা তো মানে আমার কাছে মনে হয় যে তাদের একটা ধারণা হয়ে গেছে যে এখানে এসে চিৎকার করলেই এটা প্রধান উপদেষ্টার কানে পৌঁছে যাবে। এবং পাশেই দেখেন মেট্রো রেলের একটা গুরুত্বপূর্ণ স্টেশন। আমি তো মনে করি যে এখানে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল করতে দেওয়া উচিত না, মেট্রো রেলের নিরাপত্তার কথা চিন্তা করে একেবারেই উচিত না। মুক্তাঙ্গনে পাঠিয়ে দেখ সরস্বতী উদ্যানে, অসুবিধা কি? এখানে কেন করতে হবে? আপনি এই যে এখন যেটা বললেন সেটা নিয়েও নানা ধরনের কথা উঠবে, এই যে আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হলো না। কিন্তু মেট্রো রেলটাকে আমরা খুব হালকাভাবে নিচ্ছি, এটা ঠিক না, এটা নিরাপত্তা। দেখেন যে ওদিন ধরা পড়লো যে ছাদে, তো এই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং মেট্রো রেলের যেখানে আপনার এন্ট্রি এবং এক্সিট, সেখানে আপনার এরকম দিনের পর দিন, একদিন হতে পারে, দিনের পর দিন 24 ঘন্টা। আমরা যে আলোচনাটা করলাম আজকে, হয়তো অনেকেই ভাবছেন যে এই আলোচনাটা কি ঠিক হচ্ছে কিনা, কিন্তু আমরা মনে করি একদিন মনে হবে যে এই আলোচনাটা ঠিক আছে। তার কারণ এই নিরাপত্তা ব্যবস্থাটা খুবই জরুরি, খুবই জরুরি। ভূমিকম্প আজকেও সকালে হয়েছে 4 কত মাত্রার। চ্যানেল আইতে আমি ভূমিকম্পের একটি রিপোর্টও দেখলাম, বিশেষ রিপোর্ট। যেমন ভূমিকম্প ভূতাত্ত্বিক সমিতির মত হলো যে ভূমিকম্পের মাত্রা ও ঝুঁকি নিরূপণে ঘাটতি আছে। আমরা মানে ধরেন আমি প্রতিরোধ করতে পারবো না, কিন্তু সতর্কতা তো আছে, সেই সতর্কতার জায়গাটাও নাই, দেখি না কি হয়। আমি এখানে এখন একটা কথা বলবো, আমাদের দেশে হলো ওই যে আপনি একটু হ্যাচ্চ করলেন, বাস 100 জন ডাক্তার চলে আসবে। কেউ আপনাকে প্যারাসিটামল খেতে বলবে, কেউ বলবে যে সরিষার তেল গায়ে মেখে গোসল করে নাকে দেন, এরকম 100 জন ডাক্তার আপনাকে উপদেশ দেবে। এখন সবাই ভূমিকম্পের বিশেষজ্ঞ হয়ে গেছে। আচ্ছা, এটা করলে এটা হবে। হ্যাঁ, তো এইগুলো দিয়ে কোনো লাভ হবে না। বাস্তবতা হলো যে যদি আমাদের দুর্ভাগ্য হয় তাহলে হয়তোবা অনেক বিপর্যয় ঘটবে, আর যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে, যদি সৃষ্টিকর্তার সহায়তা থাকে, তার মানে কি তাহলে আমরা ওই ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে বসি? ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বসবো না, কিন্তু এই ধরনের এই অন্ততপক্ষে আপনার আমাদের যে একটি ভবনের কথা তো মনেই আছে যে এই গার্মেন্টস ধসে যাওয়ার পরে তাকে সেই উদ্ধার কাজে আমরা কতটা হিমশিম খেয়েছিলাম, তো সেই জায়গায় সেই মেজরটাও তো দরকার আছে, মানে আগাম সতর্কতা। এটা হলে এটা করতে পারবো, আমরা করব। হ্যাঁ, কিন্তু এটা হলে এটা করতে পারবো তা কিন্তু এরা বলছে না। এরা কিন্তু বিশেষজ্ঞের মতন বেশ এটা তো খুব বিপজ্জনক একটা ব্যাপার। এই বিশেষজ্ঞদের আমার দরকার নাই, আসল বিশেষজ্ঞরা আসুক, তারা বলুক যে যদি ভূমিকম্পের নড়া শুরু হয় আপনারা দ্রুত নেমে যাবেন, বা এটা করবেন ওটা করবেন, পাশের বাড়ির লোককে সেই সতর্কতা দরকার। কিন্তু এরা যারা, আমি তো রেগুলার দেখি
এরা মানে একেবারে যে কথাটা আপনাকে বললাম যে একটা হ্যাঁচো দিলে পরে 100 জন ডাক্তার এসে যায়, ঠিক ওই ব্যাপার হয়ে যায় এটা। অনেক ধন্যবাদ। ভোজ্য তেল মানে যেটা গতকাল খবরে দেখলাম, মানে দেখে আমি চিন্তা করলাম যে আসলে নেতৃত্ব কার, ক্ষমতাটা কার। যেমন ভোজ্য তেলের ব্যবসায়ীরা তারা ভোজ্য তেলের দাম বাড়িয়ে দিলেন। আমাদের বাণিজ্য উপদেষ্টা দেখলাম প্রচার মাধ্যমে তিনি খুব ক্ষুব্ধ, এটা তারা করতে পারে না, সরকারকে তারা না জানিয়েই এই ভোজ্য তেলের দাম বাড়িয়ে দিয়েছে। তাহলে ক্ষমতাটা কার? এই যে দেখেন আপনি এখন এটাতে আসলেন। হ্যাঁ, আমি কিন্তু একটু আগে এই কথাটাই বলেছিলাম যে এই সরকারকে কোনো মহলই গুরুত্ব দিচ্ছে না। না। ভোজ্য তেল যারা দাম বাড়িয়ে দিয়েছে, দেখেন সারা পৃথিবীতে তেলের দাম কমেছে, বাংলাদেশে বাড়লো। মানে কি আশ্চর্য একটা মানে বৈপরীত্য যে সারা পৃথিবীতে কমেছে, বাংলাদেশে বাড়লো। বাহ। এই যে এখন ফুল সিজন পেঁয়াজ উঠে গেছে, নতুন পেঁয়াজ, কিন্তু বাজারে 110-120 টাকাই রয়ে গেছে। কারণ একটাই, এখন না শুধু আপনি পেঁয়াজের কথা বলবেন, সবকিছু ঢাকা শহরে যেমন ধরেন এই সবজির বাজারে এই সময় শীতের সবজির সময়ে আমরা সাধারণত একটু সাশ্রয়ী মূল্যে শাকসবজি কিনতে পারি। এখন 80 টাকার নিচে, 80 টাকা থেকে 100 টাকার নিচে কিছুই নাই। অবাক লাগে। হ্যাঁ, কিন্তু এটার কারণটাই হচ্ছে কি, আবার সেই সিন্ডিকেট ফিরে আসছে, আবার সেই চাঁদাবাজি ফিরে আসছে। যে কোনো কারণেই হোক প্রথম দিকে এই সরকারকে ভয় পেয়েছিল, সেই ভয়টা আর এখন নাই। এখন তারা থোড়াই কেয়ার করে, যে যার মতন তাদের নিজেদের ব্যবসায় নিজেদের কাজে ফিরে গেছে। না হলে পরে ভয়টা কেন পাচ্ছে না? দুর্বল মনে হচ্ছে নাকি? হ্যাঁ, তারা মনে করছে এই সরকার দুর্বল, এই সরকারের কথা কেউ শোনে না। এবং আমি তো বললাম যে অন্তর্বর্তীকালীন সরকারে যা করা উচিত ছিল সেটা না করে তারা যা করতে গেছে, তার জন্য আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চারিদিকে আপনি দেখেন, আপনি জাস্ট আপনাকে আমি কথা বলি যে এই যে মনে করেন যে সালমান রহমান, তারপরে গাজী গোলাম দস্তগীর, এরা দোষী হতে পারে, কিন্তু ফ্যাক্টরি তো দোষী না। আর ফ্যাক্টরি তো হলো জনগণের, এতগুলো মানুষ, এটা তো জনগণের। সরকারের উচিত ছিল একটা বিকল্প ব্যবস্থা বের করে এই ফ্যাক্টরিগুলো চালু রেখে এটার যেই বকেয়া বা যেই ঋণ সেটা স্লোলি দেওয়া। এরা ধুম করে আপনার করে দিল, কি বলে, জনতা ব্যাংক দেখলাম যে ওরা যখন একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিংয়ে কাছাকাছি এসছে, তখন জনতা ব্যাংক এটা বিজ্ঞপ্তি দিয়ে দিল যে এটা নিলাম হবে। আরে নিলাম তো হলো আর একটা ধোঁকাবাজি, আর একটা চালবাজি। 1 কোটি টাকার জিনিস 1000 টাকায় বিক্রি হবে। আপনি যে প্রসঙ্গ তুলেছেন সে প্রসঙ্গে আলোচনা করার জন্য অনেক সময় লাগবে। আমরা একেবারে শেষের দিকে। রওনাক হোসেন, আপনি একটি পত্রিকা চালান, সারগাম। জি। এবং এটা সংস্কৃতি নিয়ে, কথা, গান বাজনা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে পত্রিকাটি চালাচ্ছেন। তো যেহেতু সময়টা পাওয়া গেল, আপনাকে আমি একটু প্রশ্ন এটা করি যে ধরেন এই শীতে আমরা সাধারণত একটু যদি ফ্ল্যাশব্যাকে যাই, তাহলে এই সময়টা দেশটা একটা সাংস্কৃতিক উৎসব মুখর হয়ে ওঠে। নাটকের উৎসব, চলচ্চিত্রের উৎসব, গানের উৎসব, বৈশাখী উৎসব, নানা ধরনের পিঠা উৎসব, নানা ধরনের উৎসবে মেতে ওঠে। নবান্নের উৎসব আপনি কি দেখতে পাচ্ছেন এবার? না। কেন দেখতে পাচ্ছি না? এবং এটা কিন্তু আমি আপনাকে বলি, যারা যেভাবেই বলুক না কেন, আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, একটা দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে যদি আপনারা দাবিয়ে চাপিয়ে রাখতে চান, হয়তোবা সাময়িক পারবেন, লং টার্মে পারবেন না, এবং সেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর হবে। সংস্কৃতি একটা দেশকে রিপ্রেজেন্ট করে, আপনি সেটাই যদি আটকে দেন তাহলে তো হবে না। যেমন বিদেশের কোনো মানুষ যখন বিদেশিরা আসে, বা প্রত্যেকটা দেশেই তাই হয়, অনুষ্ঠানের মধ্যে কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখে যে আমার ঐতিহ্যটা কি তুমি দেখে যাও, তাই তো? আপনি দেখেন যে ফতুল্লায় জি একজন শিল্পীকে মেরে ফেলেছে। কারা মেরেছে, কি মেরেছে জানি না, কিন্তু সে সঙ্গীত পরিবেশন করতে গেছিল, মাঝপথে সে একটু বের হয়েছিল কোথায়, তারপর খুঁজে পাওয়া যায় না, পরে তার লাশ পাওয়া গেল। বাউল বিতর্ক তো এখনো, বাউল বিতর্ক তো আছেই। আমার কথা হলো যে আমরা কেন এ ধরনের একটা মানে গোষ্ঠীকে আক্রমণ করব? বাউল তো যুগ যুগ ধরে চলে আসছে, তো এরা ওদের মতো চলে। হ্যাঁ, তাদের যদি কোনো বিশেষ জায়গায় কোনো খারাপ, কোনো অনিষ্ট কিছু থাকে, সেটাকে আপনি বাধা দেন, কিন্তু বাউল অ্যাজ এ হোল তো আপনি বাধা দিতে পারেন না।
না, আইন আইন আছে তো। আপনি যদি তার আপনার প্রতিবাদ করার তো আইন আমি আছে। তো আপনাকে সেই কথাটাই বললাম যে সরকারকে সবাই দুর্বল মনে করে, আইন তো হচ্ছে না, সব তো মব জাস্টিস হচ্ছে। আবার মবের সাথে জাস্টিস দূরে দেওয়া, আমি এই শব্দটার সাথে আবার একটু মব জাস্টিস হয় কি করে? এখানে ইনজাস্টিসটাই জাস্টিস, আচ্ছা, মব ইনজাস্টিস। আপনি একটা বাউলকে পথে পেলেন, তাকে ধরে থাপড়ালেন। বাউল কেন, আপনার কাউকে পছন্দ হয় নাই, তা হ্যাঁ, আপনি তিন তাকে চার করলেন না, আমি বাউলেরটা বললাম এই কারণে যে তাকে ধরলেন, থাপড় মারলেন, তাকে পুকুরে বা নদীতে ফেলে দিলেন। এটা হয় না। এটা হয় না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনাদের সে শুনলেন, ভূমিকম্পের ঝাঁকুনি কিন্তু আজকেও আমরা অনুভব করেছি। কিন্তু আলোচনাটা এরকমই হওয়া উচিত যে প্রকৃতির এই রুদ্র রূপ আমরা তো কতটুকু প্রতিরোধ করতে পারবো জানি না, কিন্তু সচেতনতা তো জরুরি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।